তো তাহলে আপনি এটা সেনাপ্রধান, আপনি জনগণের টাকায় আপনি সেনাবাহিনীর জেনারেল র্যাঙ্ক নিলেন, আর আপনি এই ভারতের এই কূট কৌশল আপনি বুঝতে পারলেন না। তার মানে জেনারেল মঈনের মধ্যে এত বড় একজন জেনারেল, আপনি 8জন জেনারেলকে ডিঙায় আপনি জেনারেল হতে পারছেন, আর আপনি এই জিনিসটা বুঝতে পারলেন না। আপনি পিডিআর এর যে ঘটনাটা ঘটলো, 57 জন অফিসার সহ 76 জনকে হত্যা করা হলো, আর আপনার সেনাবাহিনীর এত জনগণের টাকা খেয়ে আপনি বড় বড় র্যাঙ্ক দিচ্ছেন, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, আর আপনারা এগুলো বুঝতে পারলেন না। তো তার মানে শেখ হাসিনা এবং ভারত যে আমাদেরকে ব্যবহার করছে, বিশেষ করে শেখ হাসিনা, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছি না। হেফাজতে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটা তো আমি মনে করি যে এটা ক্লিয়ার, এটা একটা হত্যাকাণ্ড, এটা একটা ক্লিয়ার হত্যাকাণ্ড। কারণ আমাদের দেখেন অ্যাডভোকেট মামুন ভাই যেটা বললেন যে হেফাজতে যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো কিন্তু নিষ্পত্তি হয় না, এটা চার্জশিটও হয় না, এবং দু একটা চার্জশিট হলে এটা কিন্তু ট্রায়ালও হয় না। এই পর্যন্ত 83টা মামলা হয়েছে এবং আসামি করা হয়েছে 85,000, এবং কোন মামলায় কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই। দু একটা তদন্ত শেষ হলেও সেগুলো কিন্তু ট্রায়ালে ওঠে না। 11 জন যে মারা গেল, কার গুলিতে মারা গেল? ডক্টর বেনজির সাহেব কার গুলিতে মারা গেল? কারণ ওদের কাছে তো অস্ত্র ছিল না, তাহলে অস্ত্র তো ছিল আপনার পুলিশের কাছে। তা আপনার পুলিশের কাছে বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবির কাছে অস্ত্র ছিল, তাহলে অস্ত্র দিয়ে যে হত্যাকাণ্ড গুলো হলো, আপনি কি এগুলোর এক্সিকিউটিভ ইনকোয়ারি করেছেন ম্যাজিস্ট্রেট দিয়ে? আপনি এগুলো ম্যাজিস্ট্রেটকে ইনকোয়ারি করেন নাই, কারণ আমরা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এগুলো ইনকোয়ারি ছাড়া দ্রুত তাদেরকে জানাজা দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়েছে। আপনি যে সমস্ত মামলাগুলো করেছেন, আমি ধরে নিলাম এটা পুলিশের মাধ্যমে এই হত্যাকাণ্ড হয় নাই, তাহলে তাহলে আপনি তাহলে 2013 আর এটা হলো 2024, 11 বছরে আপনি এখনো পুলিশ তদন্ত শেষ করতে পারেন নাই কেন? যারা এর সাথে জড়িত হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আপনি আটক করতে পারেন নাই কেন? তাদের বিরুদ্ধে আপনি চার্জশিট দিতে পারেন নাই কেন? তাহলে এই সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে, যেটা প্রমাণিত, আমি বলছি না যে এই কাজটি পুলিশ এই কাজটি ঘটিয়েছে, কিন্তু পুলিশ যদি এই কাজটি না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটিয়েছে? তাহলে পুলিশ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে নাই কেন? এখনো পর্যন্ত তাদেরকে আটক করতে পারে নাই কেন? প্রকৃত যে ঘটনাগুলো ঘটেছে, যারা এই কাজগুলো করছে তারা রিটায়ারমেন্টে আসলে আমাদের উচিত হবে এই সমস্ত কুশীলবদেরকে সামাজিকভাবে বয়কট করা, স্যাংশন দেওয়া, তার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সামাজিকভাবে বয়কট করা। আন্দোলন করছিল, হরতাল অবরোধ হচ্ছিল, এই কারণে সরকার কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এবং সরকার তারা ভাবে যে কোনো ভাবে হেফাজতের এই শান্তিপূর্ণ আন্দোলনকে কোনোভাবেই যাতে সরকার পতনের আন্দোলন বা সরকার যাতে ক্ষমতাচ্যুত না হয়ে যায়, কারণ জনগণ এত বেশি ক্ষুব্ধ ছিল, এই কারণে তারা এই ধরনের যে ঘটনাটা, ন্যাক্কারজনক ঘটনা, যেটি একটি স্পর্শকাতর ঘটনা, একটা বেদনাদায়ক, একটা মর্মান্তিক এবং একটা স্পর্শকাতর একটা ঘটনার অবতারণা করে। 1971 সালের 25শে মার্চ প্রকারান্তরে 26শে মার্চের গভীর রাতে যেভাবে পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের বাংলাদেশ পুলিশের উপর অতর্কিত আক্রমণ করেছিল, ঠিক একইভাবে হেফাজতে ইসলামের উপর আমার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিডিআর মিলে প্রায় 15 থেকে 20,000 সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে একটা অসম যুদ্ধে লিপ্ত হয়েছিল। অসম যুদ্ধে, কারণ হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন, ওদের কাছে কিন্তু অস্ত্র ছিল না, এবং ওরা কিন্তু সবাই স্টুডেন্ট, ওরা কিন্তু কম বেশি সবাই কিন্তু স্টুডেন্ট এবং এতিম বাচ্চা, এবং এদেরকে এত ভয় পেয়ে সরকার 20,000 ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং বিজিবি কে দিয়ে ওই সময় বাংলাদেশ পুলিশের ডিএমপির কমিশনার ছিলেন আমাদের বেনজির আহমেদ, এবং বিডিআর এর ডিজি ছিলেন সম্ভবত জেনারেল আজিজ, পরবর্তীতে যিনি সেনাপ্রধান হয়েছিলেন, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে এসেছিলেন সেই বিতর্কিত কর্নেল জিয়া। এদের নেতৃত্বে, এদের সমন্বয়ে এই ধরনের একটা অসম যুদ্ধ, আমি এটা বলবো যুদ্ধ। আই উইটনেস 5 তারিখ এবং 6 তারিখে কি ঘটনা ঘটেছিল, এবং আমি একজন বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আক্ষরিক অর্থে ভিতরে কি ঘটনা ঘটেছিল পর্দার আড়ালে, পর্দার অন্তরালে আমি একজন আই উইটনেস। সরকার ভীত সন্ত্রস্ত হয়ে তখন এই পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি কে তখন তারা বলে যে কোনো ভাবে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে, না হলে আমরা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারি। জন আন্দোলনে বা জনবিস্ফোরণে বা গণ অভ্যুত্থানে আমরা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারি। আমি ধরলাম একজন লোক মারা গিয়েছে,
কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা যৌক্তিক আন্দোলন, একটা ছোট ছোট বাচ্চা, এতিম বাচ্চা তারা এসেছে সরকারের কাছে একটা দাবি নিয়ে, আপনি সেখানে 20,000 অস্ত্রধারী পুলিশ, আপনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আপনার বিজিবি কে দিয়ে আপনার এই অপারেশন করতে হবে? আপনার এইভাবে আপনাকে একটা অবৈধ প্রক্রিয়া আপনাকে ক্ষমতায় থাকতে হবে? আপনি তাদের তো দাবিগুলো শুনতেন, দাবিগুলো শুনে তাদেরকে আশ্বস্ত করতে পারতেন যে আমরা এগুলা বিচার বিশ্লেষণ করব, যেটা মানা যায় কি যায় না। কিন্তু এটি না করে আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেই, তাহলে সেখানে যদি আপনার 80, 90 বা 100 জন বা 100 জনের অধিক লোক যদি মারা যায়, যেটা আমরা পরবর্তীতে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা দেখেছি, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন, তারাও কিন্তু এই ধরনের সংখ্যা কিন্তু বলেছে। এবং আদিলুর রহমান কিন্তু এই ধরনের নিউজ প্রচার করার জন্য তাকে কিন্তু 6 মাসের জেল প্রদান করা হয়েছে। শেখ হাসিনা যে এই যে এতগুলো লোক, মানে এতগুলো লোককে বোকা বানিয়ে তিনি যে এটা অবৈধ বা এটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা কন্টিনিউ করে যাচ্ছে, আমি তো মনে করি যে এই যে সুইডেনে যে নোবেল কমিটি, তারা যে নোবেল দেয়, আমার মনে হয় এই কমিটি তারা ভুল করে। তারা কি শেখ হাসিনাকে দেখতে পায় না যে এতগুলো লোককে উনি পায়ের নিচে পিষ্ট করে, ইভেন আমি টিস্যু পেপারের মতো ব্যবহার করে তাদেরকে কিন্তু আবার সুন্দর করে ছুঁড়ে ফেলছি, এবং আমরা কিন্তু ব্যবহৃত হচ্ছি। এবং আমরা কিন্তু এগুলো দেখেও কিন্তু যারা রানিং অফিসার তারা কিন্তু শিখছে না।